দর্শক ৭১ জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন সংসদের প্রতিনিধিত্ব করছেন সরকার দলীয় বিএনপির দলীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু এবং একই সাথে এনসিপির দলীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাই এবং ৭১ জার্নালে সময় দিয়েছেন এত রাত করে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু বিরোধী দল থেকে বরাবরই শুরু থেকে আমরা দেখেছি নির্বাচনের পরবর্তী সময়গুলোতে যে বলছিলেন তারা যে এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, পুরোপুরি নির্বাচন কমিশন ঠিকমতো কাজ করেনি, একটি দলের হয়ে তারা কাজ করেছে, নানা অভিযোগ আসলে তারা দিয়েছে। আখতারুজ্জামান বাচ্চু, আপনার কাছে যদি প্রথমেই আসতে চাই, ইউরোপীয় ইউনিয়নের এই বক্তব্যটি অনেকটা আপনাদেরই দিকে আসলে যাচ্ছে, কারণ আপনারাও বলেছেন যে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আসলে কোনো তো সুযোগও ছিল না এবং হয়ওনি। কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ৭১ টিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। দেখেন, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক আজকে যে মন্তব্যটি করেছেন এটা তো দিবালুকের মতো সত্য। বাংলাদেশে যে নির্বাচনটি ১২ ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়নের আলাদাভাবে সারা কুকের আরেকটা প্রোগ্রাম ছিল। জি, তো এখানে আমরা দুজন সংসদ সদস্য আছি। আমি আপনাকে এবং আমাদের সহ আলোচক ডক্টর আতিক মুজাহিদকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, যে বক্তব্যটি আজকে সারা কুক দিয়েছেন এটি তো সত্য, দিবালুকের মতো সত্য, যে বাংলাদেশের ইতিহাসে এরকম অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আর কখনো হয় নাই। এই নির্বাচনে একজন লোকও মারা যায় নাই, তেমন কোনো সহিংসতা হয় নাই। এমনকি নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশে সহিংসতার নানা নজির আছে, উদাহরণ আছে, জ্বালাও পোড়াওয়ের ইতিহাস আছে, কিন্তু এই নির্বাচন কেন্দ্র করে হয় নাই। আর এই নির্বাচনটির মাধ্যমে আপনি আরও এই নির্বাচনের একটি বিশেষত্ব আছে, যে বাংলাদেশে যারা দীর্ঘ ১৭ বছর দমন পীড়ন চালিয়েছে, মানুষকে হত্যা করেছে, গুম করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, সর্বশেষ ৫ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিস্টদের বিদায় হয়েছে, যারা এই দেশটাকে দুর্নীতির একটা স্বর্গরাজ্যে পরিণত করেছিল, এদেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিদায়ের মাধ্যমে, তাদের পলায়নের পর একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একটি এত সুন্দর নির্বাচন হয়েছে, একটি গণতান্ত্রিক যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। এবং বাংলাদেশের জনগণ জনরায়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিরোধী দলের যারা নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু জনগণের ভোটে নির্বাচিত। কিন্তু আমরা অবাক বিষয়ে লক্ষ্য করলাম, বিরোধী দলে কিন্তু আরও কয়েকটি দল আছে, কিন্তু একটি দলের নেতৃবৃন্দের আমরা আচরণ লক্ষ্য করলাম যে তারা বিরোধী দল মানে যে কোনো বিষয়ে তারা গঠনমূলক সমালোচনা করবে। এটা তো গণতন্ত্রের সৌন্দর্য। আর এই যে সংসদ, এই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে সংসদে যারা এসেছেন সবাই মিলে এই সংসদকে সব কিছুর আলোচনার কেন্দ্রবিন্দু করবেন। কিন্তু আমরা অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে ওনারা এক এক সময় এক এক কথা বলছেন, স্ববিরোধী কথা বলছেন, মানে নিজেদের কথারই দেখা গেছে যে সকালে একটা বলছেন, বিকালে আজকে একটা, কালকে একটা, এরকম অনেক নজির আছে। সংসদে মাঝে মধ্যে আপনারা দেখেছেন উত্তেজনাকর পরিস্থিতি, আবার মাঝে মধ্যে সংসদে খুব সুন্দর করে বলে যে আমরা আসুন একসাথে কাজ করি, আবার বলে যে ওরা ১৭ বছর, কেউ কেউ বলে যে ১৭ বছর ওরা থেকেছে, ১৭ দিনও থাকতে পারবে না, আবার এমনও বলে যে পরিবারটি বাংলাদেশের সবসময় গণতন্ত্র রক্ষা করেছে, গণতন্ত্র যখন সংকটে পড়েছে তখন সামনে এগিয়ে এসেছেন, সেটা শহীদ জিয়া বলেন। উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন, এর আগে একদলীয় বাকশাল ছিল, উনি এসে গণতন্ত্রের পথে গণতন্ত্রের উত্তরণ করেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন। ঠিক তেমনি ৯ বছর গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনেন এবং সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। আবার সেই ১৭ বছর গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সর্বশেষ জুলাই বিপ্লবের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদে সংসদের যারা সংসদ সদস্য আছেন, সবার মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, সবার আচরণে বাংলাদেশের মানুষ আরও মানুষের প্রত্যাশা অনেক
বেশি। মানে আপনি পুরো প্রেক্ষাপটে মনে করছেন যে ইঞ্জিনিয়ারিং এর যেই কথাটা না, এটা বিরোধী কোনো দল সুযোগই থেকে, নাই। এটা বারবার মানে উত্তর- ওনারা যেটি বলেছেন, আমার ধারণা ওনারাও এটা বিশ্বাস করেন না। আমরা নিশ্চয়ই এটা এটার বিরোধিতার উত্তর নেব, স্বার্থে ডক্টর বা আতিক ওনাদের মুজাহিদ সবারই আছেন। বক্তব্য। আপনারা কেউ বিশ্বাস করেন কিনা যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে নাকি হয়নি, বা এই যে ইউরোপীয় ইউনিয়ন তাদের যে পর্যবেক্ষণ দিলেন এতদিন পরে, 2 মাস পর আমরা জানি যে নির্বাচন এবং সরকার গঠনের, কি মনে হচ্ছে, আপনারা কি তাদের সাথে একমত? ওনারা তো ডেফিনেটলি ওনাদের অবজারভেশন দেবে একজন অ্যাজ এ অবজারভেটর হিসেবে। তারা বেশ কিছু রিকমেন্ডেশন দিয়েছে, 19টার মতো দিয়েছে। তো বিগিনিংয়ে তারা বলছে যে ইলেকশন ল যেটা আছে কমিশন, সেটা রিফর্ম করতে হবে। ইট মিনস দ্যার ইজ এ প্রবলেম ওভার দ্য ল। আমরা কিন্তু সিন্স বিগিনিং নাগরিক কমিটি যখন হয় তখন বলেছি যে শেখ হাসিনার আমলের 2022 সালের আইন দিয়ে কিন্তু সিটা গঠন করা হয়েছে। সো দ্যার ইজ এ প্রবলেম ওভার দেয়ার। আরপিও টাইপের সকরা অনেক কিছু ইস্যু কিন্তু আসে। সেকেন্ড হলো যে এই যে কমিশন সার্চিং কমিটি নিয়ে কিন্তু জুলাই সনদে আলোচনা আছে যে কে ইলেকশন কমিশনার হবে। এটা নিয়ে কিন্তু বিগ একটা প্রবলেম হবে, কারণ পাওয়ার ট্রানজিশনের ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে ইলেকশন কমিশনার। হ্যাঁ, ইলেকশন কমিশনার অনেক কিছু তো বায়াসড আছেই। আপনি যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন যে কিছু না কিছু বায়াসনেস আছে, প্রমাণ তো দিতে হবে আমাদেরকে। এই যে 4 জন নারীকে আজকে কিন্তু আমাদের মনিরা একটা রিড করেছে, এটা হওয়া না, আমি কিন্তু জাস্ট উদাহরণ দিচ্ছি যে সব কিছু যেভাবে ব্ল্যাটেনলি বলে যে ওকে হয়েছে, দ্যাটস ওকে ফাইন। ইলেকশন একটা লেভেলে হয়েছে, কোনো মারামারি হয়নি, এটা অনেস্টলি বলতে হবে যে কোথাও কিন্তু কোনো মারামারি হয়নি। এবং ডেফিনেটলি পোস্ট ইলেকশনে কিন্তু ওই পরিমাণ সহিংসতা আমরা যেটা বলতেছি, বাট হয়েছে কিছু জায়গায় হয়তো ওইভাবে হয়নি, বাট মোটামুটি লেভেলে মারপিট করেছে, পুড়িয়ে দিয়েছে, হয়েছে একটা লেভেল পর্যন্ত। বাট যেটা হিস্ট্রিক্যালি সাইকেল অফ যেটা সেটা কিন্তু অনেক কম, এটা পজিটিভ সাইড এই ইলেকশনের। এখন যেটা বলা হয় যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং নানা রকমভাবে হতে পারে যদি কেউ করতে চায়, যদি বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকে তাদের কিন্তু হিউজ একটা কি আপনার যে কাউন্টিং করার ক্ষেত্রে বা ইনপুটিং দেওয়ার ক্ষেত্রে অনেক জায়গায় এটা হয়েছে, অনেক অভিযোগ এসেছে। বিভিন্ন করে আমরা ঢাকা আর্টের ব্যাপারে অভিযোগ পেয়েছি, আমরা ববি হাজ্জাজে যে আসনটা ছিল আমাদের মামুনুল হকের ব্যাপারে স্পষ্ট অভিযোগ রয়েছে যে একটা রেজাল্ট আসতেছিল, রেজাল্টটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, 2 ঘন্টা রেজাল্ট স্টপ হয়ে গিয়েছে। এগুলোর উত্তর কিন্তু অনেক সময় নাই। হ্যাঁ, বলতে পারেন যে ভোট কাউন্টিংটা নিরপেক্ষ, মানে দেয়াটা খুব নিউট্রাল হয়েছে, কিন্তু কাউন্টিং এবং রেজাল্টের ব্যাপারে যেটা হয়েছে সেখানে ক্ষেত্রে অনেক সময় সেন্ট্রালাইজ করা হয়েছে, আপডেট যায়নি। এরকম অনেক কিছু অভিযোগ রয়েছে যেগুলো হয়তো নাহলে অনেকগুলো মামলা, যে সরকার দলীয় লোকে তো অনেক মামলা হয়েছে, যদি নিরপেক্ষ নিউট্রাল হইতো তাহলে অনেকেই মামলা করেছে। আমার বিরুদ্ধেও তো অনেকে মামলা করেছে, নানা রকম মামলা, কিন্তু আক্তারের বিরুদ্ধে জালভোটের মামলা করেছে। তো এটার কিন্তু ডেফিনেটলি কিছু না কিছু হয়, বা পলিটিক্যাল রেটরিক কিছু থাকে, কিছু বাস্তবতা থাকে। কিন্তু ফ্রি ফেয়ার কম্পারেটিভলি বেটার অবশ্যই ইলেকশন হয়েছে অনেক জায়গা থেকে, এটা অবশ্যই আমাদেরকে বলতে হবে আর কি। বাট এবার যেটা বলতেছিলাম যে ইলেকশন কমিশনের ব্যাপারে কিন্তু মেজর ইস্যুজ আছে, অভিযোগ আছে। যেমন এই 4 জন মহিলা এমপি বৈধতা ঘোষণা করাইছে, এই যে আপনাদের যেটা আমাদের সংরক্ষিত বলে, যাদের ব্যাপারে আরপিওতে বলা আছে কোনো চাকরি থেকে একদম 3 বছর থাকতে হবে। ব্র্যাক ইন্টারন্যাশনালে ছিল, যে বিদেশি সংস্থা ডোনেশন পায়, এরকম আমরা দেখলাম যে 3-4 জন রয়েছে, তাদের কিন্তু একজনও বাতিল হয়নি। কিন্তু মুনিরা, সে একটা নন প্রফিট, মানে একদম না, সে একটা যে গ্রেডে চাকরি করে সরকারি একটা স্বায়ত্তশাসিত ব্যাংকে, তারটা কিন্তু বাতিল হয়েছে। তো এগুলো কিন্তু অনেক বায়াসনেস, অনেকগুলোতে ক্ষেত্রে কী করা যায় যে অ্যাপ্রোচের ক্ষেত্রে বায়াসনেস কিন্তু আমরা ইলেকশন কমিশন তাহলে মানে আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন, মানে তাতে কি আমরা বৃহৎ অংশে কি এটা বলা যায় যে সংসদ নির্বাচনটাও একই রকম ভাবে আসলে নিরপেক্ষ, সামনাসামনি দেখলেও কিন্তু আপনি বলছেন যে হয়তো সেখানে কিছু কিন্তু আছে, এখনো পুরোপুরি না। অনেক জায়গায় বায়াসড আচরণের ক্ষেত্রে, যেমন ধরেন বিএনপির অনেক লোকের বৈধতা দিয়েছিল বিগিনিং এর দিকে, কোনো ধরনের বিদেশি নাগরিক ছিল, আবার ওই সময় মাহবুব সালিটা বাতিল করে দেওয়া হয়েছিল, আবার রিড করে গিয়ে তার উদ্ধার করতে হয়েছে। এরকম অ্যাপ্রোচগুলো অনেক জায়গায় বায়াসড হয়েছে। এবং সবাই আপনি ইসির ব্যাপারে বলে যে উনি বিএনপির আমলে জ্বালানির উপদেষ্টা সচিব ছিল, এটা সে সবাই বলে, এটাকে মানুষের কিছু কিছু জিনিস তো আছেই যে পলিটিক্যালি বায়াসও থাকতে পারে। বাট ওভারঅলি ব্ল্যাটেনলি ইঞ্জিনিয়ারিংয়ের ডেফিনেশনটা আপনি কীভাবে দেবেন? ইঞ্জিনিয়ারিং কি আপনার কিছু প্রুভ না দেখলে আপনি ইঞ্জিনিয়ার বলবেন কেমন, যেটাই তো। বাট কিছু অ্যাপ্রোচের ক্ষেত্রে আমার কাছে মনে হয় ত্রুটিপূর্ণ অ্যাপ্রোচ রয়েছে, যেগুলো আসলে কোয়েশ্চেনেবল। আচ্ছা, আপনি মনে করেন সেখানে, মানে আপনাদের ভাষাতেই যদি আমরা বলি যে ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা আসলে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কোথাও না কোথাও হতে পারে। সেটাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন অতিথি সর্দার ফরিদ, তার কাছে একটু আসতে চাই। নিশ্চয়ই আপনিও যেহেতু খবরের মানুষ, আপনিও খবর রেখেছেন যে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এই হয়ে যাওয়া যে সংসদ নির্বাচন, সেটি নিয়ে তাদের যে পর্যবেক্ষণ,
তাতে তারা দেখছে তাদের বক্তব্য অনুযায়ী যে সেখানে কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি, এবং 2008-এর পর তারা বলছে খুব সম্ভবত এটি এখন ঠিক তারা কত সাল থেকে এটা বলেছে এটা হয়তো একটু দেখে বলতে হবে, কিন্তু 2008 সালের পরে তারা বলছে যে বাংলাদেশে একটি একেবারেই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং যেটি তারা মনে করে যে সেটি বিশ্বে আমরা বারবার যেটা বলি যে আন্তর্জাতিক মানের নির্বাচন, সেরকম একটি ধারা তারা মনে করে। এর মধ্যেও অবশ্য তারা 19টা সুপারিশ দিয়েছে, যার মধ্যে একটি আসলে সবচেয়ে বড় আলোচনার যে নির্বাচন কমিশনের যে কার্যক্রম, নিরপেক্ষতার যে জায়গাটি, সেটি আরও পরিষ্কার হওয়াটা জরুরি, যেটা এর মধ্যে আমাদের জন্য অতিথিও বারবার বলছিলেন। আপনার কাছ থেকে বিষয়টা মন্তব্য নিতে চাই। আসলে যে বিষয়টা হয়েছে ঠিকই রয়েছে যে 2008-এর পরে এটাই সবচেয়ে ভালো নির্বাচন নিঃসন্দেহে। এবং নির্বাচন কমিশন নিয়ে যে আপত্তি সেটা অনেক আগে থেকে উঠেছিল, কারণ নির্বাচন কমিশন যেভাবে গঠিত হয় সেটা অতীতের সিস্টেম অনুযায়ী গঠিত হয়েছিল। এই কারণে আমরা লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশনের প্রধান কোন দলের বা অন্যরা কে কার সুপারিশ হয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু উঠেছে। যদি সিস্টেম মতো হতো তাহলে এই প্রশ্নটা উঠতো না, কারণ রাজনৈতিক সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সাথে সংশ্লিষ্ট যদি থাকে কোন নির্বাচন কমিশনারের, তাহলে সেটা প্রশ্ন উঠতেই পারে। এটা একটি দিক। আরেকটা দিক যেটা সেটা হলো যে আমরা লক্ষ্য করলাম দুজন ব্যক্তি এই বর্তমান সরকারে যোগদান করার কারণেও একটা বিতর্ক উঠেছে। সেটা হলো একজন ছিলেন উপদেষ্টা যিনি এখন পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন, আরেকজন হলো অ্যাটর্নি জেনারেল যিনি এখন আইনমন্ত্রী হয়েছেন। এরকম একটা প্রশ্ন উঠেছে। আরেকটা ব্লান্ডার করেছেন, মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন, সেটা হলো আরেক উপদেষ্টা যিনি সৈয়দা রেজওয়ানা হাসান। উনি যে বক্তব্য দিয়েছেন এরপর থেকে মানুষের ইঞ্জিনিয়ারিং কথাটা মানে জোর পাচ্ছে আর কি, বিরোধী দল এটা বলার একটা সুযোগ তৈরি হয়েছে। এই কারণে এই জিনিসটা এত বেশি আলোচনা আসছে। যদি এই তিনটি ঘটনা না ঘটতো, পররাষ্ট্র মন্ত্রী যদি আগের উপদেষ্টা না হতেন, এবং যদি অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রী না হতেন, এবং একই সঙ্গে সৈয়দ রেজওয়ানা হাসান যদি এই ধরনের কথা না বলতেন যে আমরা একটি গোষ্ঠীকে ক্ষমতা আসতে দেইনি, এই ধরনের কথাবার্তার কারণে ইঞ্জিনিয়ারিং শব্দটা সামনে এসছে। আরেকটা বিষয় যেটা আমরা আসলে আমাদের নিজস্বতা হারিয়ে ফেলি। কিরকম? আমরা ইউরোপীয় ইউনিয়নের বা বিদেশি যখন কোনো সার্টিফিকেট দেয়, সেটা যদি আমার পক্ষে আসে তাহলে আমি খুব হাইলাইটস করি। নির্বাচনের ক্ষেত্রে আমরা বরাবরই দেখি যে বাইরের দেশের কোনো সংস্থা যদি আমাদেরকে স্বীকৃতি দেয় তাহলে আমরা সেখানে নিজেরা খুব গর্বিত বোধ করি যে হ্যাঁ আসলেই বোধহয় কাজটি ঠিক হয়েছে। এই যে মানে সংস্কৃতির জায়গাটি বা আমাদের নিজেদের যে কনফিডেন্টের জায়গাটি এখনো তৈরি হয়নি, সেখানে সামনের দিনগুলোতে এই দাতা সংস্থাগুলোর উপর আসলে তাকিয়ে থাকা, সেটি আসলে কবে শেষ হবে? আসলে ওই যে একটা কথা বলে না, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সেটা পুনরাবৃত্তি ঘটে। এবং আমরা শুধু এই ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই দেখছি। আপনি নিশ্চয়ই দেখেছেন 2008-এর পরে যে 14-তে নির্বাচন হলো, 18-তে হলো, এবং 24-এ যে নির্বাচন হলো, সেইগুলো কি বিদেশিরা স্বীকার করেনি? তারা কি এই তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়েছিল? কিচ্ছু নেয়নি। এবং আপনারা দেখবেন যারা গণতন্ত্রের কথা বলছে, যারা নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি হচ্ছে না এই ধরনের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছে, আমরা আবার তাদেরকে সাদর গ্রহণ করছি। কিন্তু পৃথিবীর অনেক দেশে তো গণতন্ত্রই নেই, সেখানে রাজতন্ত্র চলছে। সেইগুলোর ব্যাপারে এই দেশগুলোর বক্তব্য কি? কিচ্ছুই না। আসলে এই সবগুলো হলো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। এখন আমরা নিজেদের কাছে না শিখি, তাহলে অন্যেরা স্বীকৃতির উপর নির্ভর করলে যা হয় তাই হচ্ছে। এবং এই যে দাসত্ব বা কলোনিয়াল মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। এই দেশের নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হয়েছে, কতটুকু সুষ্ঠু হয়নি, এটাকে আমরা বুঝি না? ভোটাররা বুঝেন না? সবাই বুঝেন। কাজে আরেকজন সার্টিফিকেট দিয়ে কি বললো না বললো সেটাকে আর গুরুত্ব দেওয়া উচিত হবে না। কারণ আমরা দেখেছি যে ফ্যাসিস্ট সরকারকে এই সমস্ত প্রতিষ্ঠান কিন্তু বলেছে নির্বাচনের ব্যাপারে কোনো কথা বলেনি। তাদের নির্বাচনটা কেমন হয়েছে? ওকে, সুষ্ঠু নির্বাচন না হলে তারা কি করবে? তারা তো ওই সরকারকে অনুমোদন দিয়েছিল, ফ্যাসিস্ট সরকারকে অনুমোদন দিয়েছে না, তার সাথে তারা সম্পর্ক রেখেছে না, সবকিছুই করেছে। এখন একটা বলার জন্য বলা, নিজেকে এলিট ক্লাসে নিয়ে যাওয়া, কলোনিয়াল মানসিকতা থেকে আমরা সেটা গ্রহণ করলাম, আসলে এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। আসলে পৃথিবী আসলে ওই জায়গাতে নেই। বিশেষ করে যারা নিউ জেনারেশনের কথা বলি, আমরা যে জেনজির কথা বলি, আলফার কথা বলছি, এরা আসলে এই জিনিসগুলি একদম পছন্দ করছে না। সে আমরা এই পুরোনো দাঁচের কিছু সিনিয়র মানুষ, আমরা যারা সিনিয়র হয়ে যাচ্ছি বা মিড লেভেলে যারা রয়েছে, তারা এখন এই সার্টিফিকেট গুলো নেওয়ার চেষ্টা করে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেটা সরকারের পক্ষে আসে সরকার সেটা বাহাবা দেয়,
আবার যখন তার পক্ষে না আসে, তার বিপক্ষে চলে যায়, তখন সরকার বলে যেন এরা সঠিক সিদ্ধান্ত, মানে সঠিক তথ্য নয়। এটা আমরা অনেক দিন ধরে এই প্র্যাকটিসে দেখে আসি। সেটা টিআরপির বক্তব্য বলুন, ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য বলুন, বা আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য বলুন, যার যার পক্ষে গেলে ঠিক আছে, বিপক্ষে গেলে ঠিক নেই। এই যে আমরা এটা দীর্ঘদিন ধরে দেখছি, এরপর আমরা সেটা কেন গ্রহণ করছি এবং সেটা আহ্লাদ দেওয়ার চেষ্টা করছি, সেটাই আসলে ভাবার বিষয়। অবশ্যই আপনি যেমনটা বলছিলেন। ডক্টর আতিক মঞ্জিত, আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে আসলে বেশ কিছুদিন ধরেই আপনারা বারবারই সরকারি দলের উপর বা সরকারের উপর অনাস্থা একটা আনছেন, বিশ্বাস করতে পারছেন না যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের যে রায় সেটি এই সরকার বাস্তবায়ন করার ক্ষেত্রে নানা ধরনের সময় ক্ষেপণ করছে। এই অনাস্থার জায়গাটা আসলে কেন তৈরি হলো? আমার কাছে উল্টো প্রশ্ন, আস্থা পাবো কোথায় সেটা বলেন। আস্থার কি করেছে যে আস্থা পাইতে হবে? মানবাধিকারের মতন একটা কমিশন, মানে একটা অধ্যাদেশ, সেটা কারো কোনো ক্ষতি করে না, সেইটাকে আপনি বন্ধ করছেন। এটা কি বিএনপির পাওয়ার কমাই দিবে? এটা বরং ওইসব ক্ষতিকর লোক, আপনার আজকে আব্দুল সালাম আজাদ সাহেবের কথা শুনলাম, তাকে বিনা কারণে জঙ্গি মামলা দিয়েছে। আব্দুল সালাম পিন্টু, সরি, যে তাকে বিনা কারণে জঙ্গির মামলা দিয়ে 17টা বছর লাইফ থেকে নষ্ট করে দিয়েছে। কন্ডেম ছেলে 7 বছর রেখেছে। কি বলেছে ওই সময়? অনেক টেলিভিশন, ইভেন এই টেলিভিশনে অনেক এসে টকশো আলোচনা করেছে। 18টা ইন্ডিকেশন হইলে জঙ্গি। হাঁটুর উপর যদি কিনা, পায়ের গিরার উপর প্যান্ট, নামাজ পড়ে যদি হঠাৎ করে যদি নামাজ কালাম শুরু করে, হোয়াট ইজ দিস? এইভাবে তো ওনাকে তো জঙ্গি নেতা বানিয়েছেন। ওনারা তো 2 ভাই এমপি আজকে পার্লামেন্টে। তো এগুলা তৈরি করা হয় ন্যারেটিভ করে করে, এগুলা বাংলাদেশে করা হয়। এখন আসেন, বাংলাদেশের কিছু ইন্টারেস্ট গ্রুপ থাকে যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়। তাদের সমস্যা হবে, এটাকে ওল্ড সেটেলমেন্ট বলে। নাহিদ ইসলাম ওই দিনে বলেছিল যে পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত করতে হবে, এক দফা এটাই বলেছিল। ফেসিবাদী ব্যবস্থার পতন, নতুন বন্দোবস্ত। এই পুরাতন বন্দোবস্ত কি? তারা তাদের কন্ট্রোলিং ঠিক রাখার জন্য যা যা করতে হবে, যে যে সেক্টরগুলা দেখেন, মানবাধিকার কমিশনের কথা যদি বলেন, যে অধ্যাদেশের কথা বলেন, সেখানে স্পেসিফিক বলা আছে এইসব যে কোনো ধরনের লোককে কি হুট করে উঠাইতে পারবেন না। স্পেসিফিক আইন থাকতে হবে, সিস্টেম থাকতে হবে, এটা স্বাধীনতা থাকতে হবে। ইভেন সরকারের কোনো অন্যায় করলে সেটার ব্যাপারে তার স্বাধীনভাবে কাজ করতে পারবে। কিন্তু গভর্নমেন্ট 2টা শব্দ বলতেছে কি? সেন্সিটিভ ইস্যু, জনগুরুত্বপূর্ণ, নিরাপত্তার স্বার্থে উৎপিক করতে পারবে। তাহলে আপনি তো ভাই অ্যাগেইন আপনার ওইসব ইন্টারেস্ট গ্রুপের সার্ভ, তারা পাওয়া চায় যে তাদেরকে যে কোনো সময় মুখ বন্ধ করতে হবে, সেই জন্য চায়। আপনি দেন বিচার ব্যবস্থা, যেখানে দিয়ে আপনি ইউজ করে খাইতে পারবেন। এই বিচারের দোহাই দিয়ে তো শেখ হাসিনা সবসময় এই কাজগুলো করেছে। তো সেই জায়গাগুলোকে আপনি আস্থার জায়গা আনতে পারবেন কেমনে? আপনি রাষ্ট্রের মেইন যেগুলো আমার রাষ্ট্র কাঠামোর সাথে জড়িত। আজকে ভেরি ইন্টারেস্টিং আমার কথা মনে হচ্ছিল, আজকে যে পার্লামেন্টে বিশাল ডিবেট হচ্ছিল, এই হিস্ট্রি সেই হিস্ট্রি 71 ধরলাম 24 মুখোমুখি করার চেষ্টা করছে, এটা আমি বিশ্বাস করি না, চাই না। যার যেখানে অবস্থান সেখানে করেন। তাহলে এখানে কী লাভ? হিস্টোরিক্যালি ব্যাকগ্রাউন্ডে 54 বছরে যাবেন, তা ডিভিশন করতে থাকবেন। জাতিকে ডিভিশন করতে করতে আর কী করবেন? উই শুড টক অ্যাবাউট আওয়ার ভিশন। রাষ্ট্রের ভিশন দরকার। এই রাষ্ট্রে এইসব আমরা জেনজিরা শুনতে চাই না। আপনার 2 জন ক্যাচাল করবেন, কত বিভেদ করবেন, কত দিন আর মারামারি করবেন, আমারে বুঝান। এই ওল্ড পলিটিশিয়ান আপনারা যারা আছি, মানসিক সাইকোলজিতে বের হয়ে আসেন, রাষ্ট্রের একটা ভিশন দেন। সেই ভিশনটা বাস্তবায়ন করার জন্য একসাথে কেমনে কার কত কন্ট্রিবিউশন সেটা কাজ করেন, সে জায়গাটা হয়নি। রাষ্ট্র হিসেবে, রাষ্ট্র যদি করতে চান, এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে হবে। জাস্টিস সিস্টেম, এর আগেও বলেছি, আপনার মানবাধিকার সিস্টেম সবার জন্য জরুরি। আপনার নির্বাচন কমিশন ট্রান্সপারেন্ট করা লাগবে, যেখানে আপনার জন্য সবসময় পিসফুল ট্রানজিশনটা হয়, কিন্তু সেগুলো তো হচ্ছে না। তাহলে এগুলো যদি বিএনপির আস্থার জায়গা আমি কেমনে আনবো? এগুলোকে যদি আপনার পাওয়ার সেন্ট্রিক রাখেন এবং কনস্টিটিউশনকে চেঞ্জ করতে দিলেন না, কারণটা কি? আপনি সংশোধন করবেন। সংশোধন করা মানে আবার যে কোনো সময় আবার এটা চেঞ্জ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সো কনস্টিটিউশন হচ্ছে বাংলাদেশের বিগেস্ট অটোক্রেসি তৈরি করার একটা, আমি বলবো, গাইড বুক। সেটা কিন্তু চেঞ্জ করা হলো না। বাট নট, যদি টদি দিয়ে আমাদেরকে বন্দি করে রাখা হয়েছে। অনলি দ্য পাওয়ার গোজ টু ব্যাক টু দ্য প্রাইম মিনিস্টার। কেউ কোশ্চেন করার জন্য তাকে এই সুযোগ থাকে না। তো এইরকম একটা সিস্টেম আপনি রাইখে দিলেন, এবং এখানে বিভিন্ন গোষ্ঠী যাদেরকে আপনি ইচ্ছা মতো আপনাদেরকে নাড়াইতে পারবে। একটা সচিবালয় তান্ত্রিক বাংলাদেশ, একটা কনস্টিটিউশন তান্ত্রিক বাংলাদেশ, নট পিপল সেন্ট্রিক বাংলাদেশ। একটা ছোটো কথা বলে, আমাদের একটা রিসেন্টলি খুবই বিতর্ক, আমাদেরকে বসার জায়গা দিছে, তাই না? এই খুবই খুশি, এমপিরা বসার জায়গা পাইছে, পরিদর্শন কক্ষ। আমি আজকে এটা কিন্তু আজকে আবেদন করে আসছি, এই আবেদনটা আমি উঠিয়েছিলাম সামহাও। বলেছি যে আমাদের একটা বসার জায়গা থাকা দরকার, নট ওই উপজেলা পরিষদে। খেয়াল করেন, উপজেলা পরিষদের উপজেলা স্বাধীন করার কথা ছিল আমাদের, সেটাকে ইন্টারেস্ট খর্ব হবে। 2 নাম্বার দেখেন, অর্ডারে লেখা আছে কি? মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার। আজব একটা রাষ্ট্র, পিপলস রিপ্রেজেন্টেটিভ
আর গভর্নমেন্ট সার্ভেন্টের মধ্যে পার্থক্য বোঝে না মনে হয় আমাদের লোকজন। কারণটা কি, এটা বানাইছে যে লোকটা, সে লোকটা অবশ্যই সে হচ্ছে যে সচিব আমরা টাইপের লোক, কারণ তার কাছে আমলা এবং সংসদ সদস্য এক জিনিস হয়ে গেছে। এটা বুঝতে হবে যে স্টাফের কাজে স্টাফ আর পিপলস রিপ্রেজেন্টেটিভের কাজে, এটা একটা পার্থক্য থাকা উচিত আমাদের ভিতরে। এখন মানসিকতা রাষ্ট্রটা এমন একটা সিস্টেমে চলে গেছে, আমরা মনে হয় কিছুই বুঝি না, আমরা এমনি শুধুমাত্র এখানে থাকি, এমনিতে সংসদ সদস্য হয়েছি। ঠিক অল স্টাইলটা যদি দেখেন আপনারা, আজকে কেন বাংলাদেশের মানুষ সার্ভিস পায় না, কারণটা হচ্ছে পিপলস পাওয়ারটা, পিপলস উইলসটা কোনো জায়গায় নাই। এটা শুধুমাত্র খাতা কলমে আছে, পিপলস উইলস, পিপলস পাওয়ার, কিন্তু আসলে গণপ্রজাতন্ত্রী না। এটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার ওভার এভরিথিং। এইটাকে আমি বলি, এইটাকে চেঞ্জ করার জন্যই মূলত জুলাই সনদটা হয়েছিল। এখন আসেন জুলাই সনদ লাস্ট শেষ করতে হবে একটু। এই জুলাই সনদটা যে ড্রাফটটা দেওয়া হয়েছিল, সে ড্রাফটের মধ্যে দুইটা পয়েন্ট ছিল না। একটা হচ্ছে যে দল ক্ষমতায় মেজরিটি পাবেন তার ইচ্ছা মতো সে পরিবর্তন করতে পারবেন। এত কিছু আলোচনা করার পর একটা জিনিস লাগাই দিলেন যে চেঞ্জ করার দরকার নেই। এটা দেওয়ার ফাইনাল করার একদিন আগে রাত্রে বলা হয়ে থাকে সব দলের সাথে যেটা দেওয়া হয়েছিল জুলাই সনদ, সেটাকে চেঞ্জ করে এটা লাগাই দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে ফোর্স করে। এটা অনেকে বলেছেন, হাসনাত কাইম বলেছেন, আমাকে সবাই বলেছেন যে ভাই আমাদেরকে এই ড্রাফট দেওয়া হয় নাই, তার মানে একটা প্রতারণা শামিল করা হয়েছে, কারণ এটা বিএনপির ফোর্সে দুইটা পয়েন্ট অ্যাড করে দেওয়া হয়েছে। এই জন্য বিএনপি বলে অক্ষর অক্ষরে পালন করবো। আপনাদের ফোর্সে এই জুলাই সনদের কিছু সংশোধনী এসছে। সরি, আমাদের অতিথি যে আপনার উপর অভিযোগ করলেন যে জুলাই সনদের শেষ মুহূর্তে আপনাদের পরেই যাতে যায়, সেরকম অনেক কিছু আপনারাই হয়তো সেখানে সংশোধনে জুলাই সনদে যুক্ত করে দিয়েছেন। ডক্টর আতিক মুজাহিদ কিসের ভিত্তিতে বলেছেন আমার জানা নেই। যে দেখেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ যেটা স্বাক্ষর করা হয়েছে, সেটাতে মানে সবাই মিলে যেগুলিতে ঐক্যমত হয়েছে, যেটা দ্বিমত হয়েছে, সেগুলি সহ ঐক্যমত এবং নোট অফ ডিসেন্ট দ্বিমত সহ একটি জুলাই সনদ প্রণীত হয়েছে, সব দলকে সরবরাহ করা হয়েছে। সেটি তারপর সেখানে একটি অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে সেই জুলাই সনদটা সেখানে স্বাক্ষর করেছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বপ্রথম এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এবং ডক্টর আতিক মুজাহিদ যে দলটির প্রতিনিধিত্ব করছেন এনসিপি, আমি সম্ভাবনাময় নেতৃত্ব এবং এনসিপির ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা আগামীর নেতৃত্ব, তারা কিন্তু এই অনেক পরে স্বাক্ষর করেছে এবং এই সংসদ নির্বাচনের পরে স্বাক্ষর করেছে। দেখেন আর কিছু বেশ কিছু বিষয়ের অবতারণা করেছে যে দেখেন আমরাও চাই যে জনগণের সরকার, এটি জনগণের একদম অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকারটি ক্ষমতায় যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এই সংসদটি সব আলোচনার কেন্দ্রবিন্দু হবে, জন আকাঙ্ক্ষা পূরণ করবে। দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে সরকারটি যাত্রা করেছে, শুরুতেই দেখেন যাত্রার পরেই যে বৈশ্বিক যে যুদ্ধের মধ্যে আমরা পড়েছি, এর মধ্যেও জন আকাঙ্ক্ষা পূরণে নিরলসভাবে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। এর মধ্যে দেখেন ফ্যামিলি কার্ড দিয়েছেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী, আপনিও একজন নারী। এই দেশের পর্যায়ক্রমে সব নারীদেরকে সেই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। আমাদের নারীরা অবহেলিত, অনেক সময় গ্রামের বেশিরভাগ জনসংখ্যা না মানে গ্রামে থাকেন, তারা দেখা গেছে অনেক সময় সন্তানদের লেখাপড়া ঠিকমতো করতে পারে না, ঘরে বাজার থাকে না। বাস্তবতা এটা, আমাদের যারা ভোটার তাদের কিন্তু 70%ই কিন্তু গ্রামে থাকেন বা 80% গ্রামে থাকেন, আর তাদের অর্ধেকেই তো নারী। তো নারী, এইবার আমি একটি অভাবনীয় দৃশ্য আমি দেখেছি। আমি যখন ভোট কেন্দ্রগুলি পরিদর্শনে গিয়েছি, আমার নারী যে লাইন সেটা তো সবচেয়ে বেশি লম্বা ছিল এবং নারীরা এবার সবচেয়ে বেশি ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই নারীরা এতদিন অবহেলিত ছিল, মাননীয় প্রধানমন্ত্রী নারীদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন। আর এই দেশে দেখেন 70-75% মানুষ কিন্তু প্রত্যক্ষ এবং বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল, একটি কৃষি প্রধান দেশ। সেখানে কৃষকদের জন্য পয়লা বৈশাখে ফ্যামিলি কার্ড দিয়েছেন। আর এরই মধ্যে না মানে আপনার ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, যেটির যাত্রা শুরু করেছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তো নারীদেরকে নারী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করেছিলেন। এখন আরেকটি জিনিস আমি আসছি, আইনি সহায়তা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। অনেকে দেখেন বিচারের অর্থের অভাবে বিচার পায় না, আইনজীবী নিয়োগ করতে পারেন না। উনি আজকে বলেছেন যে অর্থের কারণে, টাকার অভাবে কেউ যেন আইনের
মানে আইনি সহায়তা থেকে Legal বঞ্চিত আগে থেকে না তো হয়, ছিল আর কি। লিগাল সেটা চালু করেছেন। আর জুলাই সনদের বিষয়ে আমরা সবসময় আমরা বলেছি, আন্তরিক মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে আমরা যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ আপনাদের প্রণীত হয়েছে, আন্তরিকতা নিয়ে বারবার বিরোধী দলের এক সেটা- ধরনের দেখেন, কেউ অনাস্থা যদি বলেন, অবিশ্বাসের জায়গা দেখেন, থাকে। এবং কিছুক্ষণ দেখেন, আগে বলছিলেন আমাদের অতিথি যে সংবিধান সংশোধনের যে বিষয়টি ছিল সেটি আপনারা অনেকটা এড়িয়ে যাচ্ছেন। দেখেন জুলাই সনদ সংবিধান সংশোধনের বিষয়ে দুটো আলাদা বিষয়। ওনারা সংবিধান সংস্কার পরিষদ চাচ্ছেন, আর জুলাই সনদ সম্পূর্ণ ভিন্ন বিষয়। জুলাই সনদ যেটা প্রণীত হয়েছে, যেটাতে বিএনপি স্বাক্ষর করেছে দক্ষিণ প্লাজায়, যেটা অনুষ্ঠান করে অন্তর্বর্তীকালীন সরকার যেটি প্রণয়ন করেছেন, আমরা প্রতিটি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অক্ষরে অক্ষরে। প্রতিটি লাইন দাড়ি কমা সহ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। আর জুলাই সনদের মূল যে আকাঙ্ক্ষা, মূল স্পিরিট, জন আকাঙ্ক্ষা পূরণ, দেশের এই যে আমরা কিন্তু মূল বিষয়গুলি কিন্তু বিরোধী দল বলছে না, যেগুলি জন আকাঙ্ক্ষা, যেরকম বাংলাদেশের শেখ হাসিনা এই দেশের সব সিস্টেম প্রাতিষ্ঠানিকভাবে সব প্রতিষ্ঠান ধ্বংস করে গিয়েছে, সেগুলি আমরা কীভাবে রিবিল্ড করতে পারি, যেগুলি সংস্কারের মাধ্যমে সেগুলি কীভাবে স্ট্রেনদেন করতে পারি, শক্তিশালী করতে পারি, কীভাবে জনগণের জনসেবা এই সরকারটি কীভাবে মানে যে কোনো ক্ষেত্রে দেখেন ওয়ান স্টপ সার্ভিস, অনেক ক্ষেত্রে আমাদের জনগণ ভোগান্তির শিকার হয়, একটি যে কোনো কিছু সেবা পেতে ভোগান্তির শিকার হয়। আবার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় দুর্নীতি জেঁকে বসেছে, কীভাবে দুর্নীতি রোধ করে দেশের উন্নয়ন নিশ্চিত করা যায়। আপনি স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে, দুর্নীতি রোধ করা না গেলে এই দেশের মানে উন্নয়ন নিশ্চিত করা যাবে না, অগ্রযাত্রা নিশ্চিত করা যাবে না। জনগণের আকাঙ্ক্ষা কি? আপনি আমার কৃষকরা ঠিকমতো সার পাচ্ছে কিনা, আমার কৃষকরা সেচ দিতে পারছে কিনা, আমার নারীরা ঠিকমতো তাদের মানে ঠিকমতো চলাফেরা করতে পারছেন কিনা, আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পাচ্ছেন কিনা, এগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলি নিয়ে কিন্তু বিরোধী দল কোনো কথা বলছে না। সারাদিন জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, কথায় কথায় একটি যুদ্ধন্দিহী ভাব, মানে সংসদে মনে হচ্ছে যে মানে সংসদ মনে হচ্ছে যে ওই যে ব্রাহ্মণবাড়িয়া মাঝে মধ্যে যেরকম যুদ্ধ হয়, কিন্তু আপনার কাছে কি মনে হয় না বিরোধী দলকে সংসদটা দেখেন আনার জন্য যে কথাটা এর আগে অনেকে বারবারই বলছিলেন আমাদের অন্যান্য সময়ের অতিথিরা, যে আপনারা একটি সময় নির্ধারণ করে দেন অথবা খুব পরিষ্কারভাবে আসলে আপনাদের অবস্থানটা জানান, যার কারণে বিরোধী দল যে অনাস্থার জায়গা বা অবিশ্বাসের জায়গার মধ্যে আছে সেটি কিছুটা হলেও দূর করা যায়। এই যে শুধু অক্ষরে পালন করা হবে এই জায়গায় না থেকে, দেখেন অলরেডি তো জুলাই সনদের বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। দেখেন এটা কিন্তু আপনার এই টকশো না যে প্রতিদিন 11:40 হবে বা এটা এক মাসের মধ্যে এটা হবে বা এরকম না। দেখেন জুলাই সনদের যে বিভিন্ন বিষয়াদি আছে, যেগুলো তো অলরেডি কিছু তো সরকার অলরেডি যেগুলো আছে, যে প্রতিশ্রুতিগুলি জুলাই সনদে কি আছে, জুলাই সনদে আছে যদি কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তাদের নোট অফ ডিসেন্ট সহ তারা বাস্তবায়ন করবে। তো বিএনপি তো সেই কাজটি করছে। বিএনপি যে নির্বাচন আগে যে নির্বাচনে ইশতেহার দিয়েছিল, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে প্রতিশ্রুতির ভিত্তিতে জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপি তো সেই কাজটি করছে। বিএনপির প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেওয়া, বিএনপির প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড দেওয়া, বিএনপির প্রতিশ্রুতি ছিল দুর্নীতি রোধ করা, বিএনপির প্রতিশ্রুতি ছিল জনগণের জন্য কাজ করা। সেই কাজগুলো বিএনপি করছে, খাল খনন করছে, বিএনপি সেটা প্রতিশ্রুতি ছিল। তবে সর্দার ফরিদেরও নিশ্চয়ই কিছু এর মধ্যে প্রশ্ন জমে গেছে, আশা করি একসাথে প্রশ্নটি হয়ে গেল, আমাদের সময়ের বিষয়টা ঠিক থাকবে। সর্দার ফরিদ। জি, আসলে এই জুলাই সনদ গণভোট নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আপনি জানেন যে একজন মন্ত্রী সংসদে বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি আইনও নয়, অধ্যাদেশও নয়, এটা একটা মাঝামাঝি জিনিস বলেছিলেন। উনি একটু কৌতুক করে বলেছিলেন এটা নিউট্রাল জেন্ডার। যখন এই ধরনের শব্দ ব্যবহার করেন তখনই বোঝা যায় তারা এটাকে আসলে গুরুত্ব দিতে চাচ্ছে না। আমি সরকারি দলের যিনি সদস্য ওনার বক্তব্য শুনছিলাম, আসলে এই ধরনের বক্তব্য আমরা অতীতেও শুনেছি। সরকার যখন আসে তখন এই সরকারের লোকজন একই ধরনের একই ভাষায় বক্তব্য রাখে। আপনি বারবার জানতে চাচ্ছিলেন জুলাই সনদ নিয়ে কথা বলার জন্য, উনি বারবার বলছিলেন ফ্যামিলি কার্ড, মূল প্রসঙ্গে এড়িয়ে যাচ্ছিলেন। এটা নতুন কিছু না, আমরা অতীতেও দেখেছি। এখন প্রশ্ন যেটা হলো যে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না, বিশেষ করে মৌলিক কতগুলি বিষয় যেগুলো তারা বাদ দিয়ে দিয়েছে, এটা কিন্তু মানুষে ধরে নিচ্ছে। গণভোট ওনারা মানবেন না, এটা আরো বিপজ্জনক। কারণ ওনারা ভোট পেয়েছেন, সরকারি দলীয় ভোট পেয়েছেন 49%, আর গণভোট হয়েছে 59-68%, 70%। এখন প্রশ্ন যেটা হলো
যে জনমতকে উপেক্ষা করে আপনি কি করবেন? আপনি জনসম্মতিতে তো মানতে চাচ্ছেন না। এখন জুলাই, আমার একটা প্রশ্ন, সব এটা আমার নয়, সাধারণ মানুষ একটা প্রশ্ন করে, সেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়ন করলে সংকটটা কোথায়, সমস্যাটা কোথায়? আসলে কোনো সমস্যা নেই। এই সরকার কিন্তু বলতে পারছে না যে জুলাই সনদ বাস্তবায়ন করলে এই সমস্যা হবে। এখন ধরুন বিচার বিভাগ স্বাধীন হলে সমস্যাটা কোথায়? মানবাধিকার প্রতিষ্ঠা হলে সমস্যাটা কোথায়? কোনো জায়গায় সমস্যা নেই, কিন্তু সরকার করবেন না। না, কেন করবেন না? আমি একটু ইন্টারাপ্ট করি, 10 সেকেন্ড আমি একটু ইন্টারাপ্ট করি, একটু প্রশ্ন রাখি। জনমতকে মানতে চাচ্ছেন না। আমি একটা এবং প্রশ্ন একটা রাখি, 10 অদ্ভুত সেকেন্ড। সেটা হচ্ছে সন্দেশ ফরিদ, আমাদের অতিথি আপনাকে একটা প্রশ্ন করবে। আমি 10 সেকেন্ড একটা প্রশ্ন করি। সিনিয়র সাংবাদিক সন্দেশ ফরিদ সাহেব, আপনি যে মানে অবলীলায় বলে যাচ্ছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, আপনি সরকার কি একবার বলেছে বা সরকারের কোনো আচরণে বা কথাবার্তায় কি আপনার মনে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করবে না? আপনি তো গুলিয়ে ফেলছেন। বিরোধী দল যেটা নিয়ে চিল্লাচ্ছে বা কথা বলছে সেটা হলো সংবিধান সংস্কার পরিষদ। সংবিধান সংস্কার পরিষদ বিএনপি কখনোই চায় নাই এবং সেটা বিএনপি করবে না, এটা আপনি বলতে পারেন। কিন্তু জুলাই সনদের ব্যাপারে বিএনপি বা সরকার করবে না, বাস্তবায়ন করবে না, এই কথা আপনি বলতে পারেন না। এটা সম্পূর্ণ মিথ্যাচার এবং আপনি এটা ভুল বলছেন, ভুল বলছেন। এটা আপনি আপনার মতামত বলতে পারেন, সরকারের মতামত আপনি দিতে পারেন না। সরকার যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে জুলাই সনদের প্রতিটি লাইন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, আপনি সরকারের মুখপাত্রের মতো কথা বলছেন, যে বিপরীত কথা বলছেন যে সরকার বাস্তবায়ন করবে না। আপনি কোন কিসের ভিত্তিতে বলছেন? মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে আপনি কি বড় অথরিটি? একটা কথা জানতে চাই, সেটা হলো যে আপনাদের যে 31 দফার প্রথম দফাটা কি ছিল বলুন তো একটু। আপনি আগে ওটার উত্তর দেন। আপনি কিভাবে বললেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না? আপনি সেটা কিভাবে বলবেন সরকার বাস্তবায়ন করবে না? আপনি কি সরকারের মুখপাত্র? আপনি কি সরকারের মুখপাত্র যে আপনি সরকারের হয়ে কথা বলছেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না, সরকার বাস্তবায়ন করবে না? আপনি সরকারের মুখপাত্রের মতো কথা বলছেন কেন? আপনি আপনার নিজস্ব মতামত বলতে পারেন, আপনি কোনো পার্টি বিলং করতে পারেন, আপনি কোনো পার্টির মুখপাত্র হয়ে কথা বলতে পারেন, আপনি সাংবাদিক হিসেবে কথা বলতে পারেন, কিন্তু সরকারের বক্তব্য আপনি দিতে পারেন না। একটু শুনেন, আপনাকে বলি, আপনাকে সমালোচনা নিতে হবে। অবশ্যই নিব, কিন্তু আপনি যখন বলছেন যে বিএনপি বাস্তবায়ন করবে না, সরকার বাস্তবায়ন করবে না, এটা কার কথা বলছেন আপনি? আপনি তো জনগণকে বিভ্রান্ত করছেন। আপনি তো জনগণকে বিভ্রান্ত করতে পারেন। আপনাদের 31 দফাতে 1 নম্বরে ছিল। নো, আপনি ভুল বলছেন। সংবিধান সংশোধন করবে এবং সংবিধান সংশোধন তো বিএনপি বলেছে করবে। বিএনপি তো বলেছে সংবিধান সংশোধন করবে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদ করবে না। আপনি সংবিধান সংস্কার পরিষদ আর সংশোধন কি এক জিনিস? আপনি তো লেজে গোবরে পেঁচিয়ে ফেলছেন। বিএনপি সংবিধান সংশোধন করবে, এটা তো বলছেই বিএনপি, সংসদে বলছে, সব জায়গায় বলছে। আপনি ভুল না বুঝলে শুনেন, আগে বুঝেন, আগে বুঝেন সংবিধান সংশোধন আর সংবিধান সংস্কার পরিষদ দুইটা ভিন্ন জিনিস, দুইটা ভিন্ন জিনিস। আমার কথা বলতে দেন। হ্যাঁ, আপনি তো ভুল ব্যাখ্যা করেন কেন? আমি আপনাকে বললাম যে সংবিধান সংস্কার, এই ভুল ন্যারেটিভ তৈরি করে আপনারা ভুল ন্যারেটিভ তৈরি করেন না, বুঝতে পারছেন? সেটা যদি এটা হলো জামাতি স্টাইল, বুঝতে পারছেন? ভুল ন্যারেটিভ তৈরি করা। বিএনপি বলেছে সংবিধান সংশোধন করবে এবং এটা বিএনপি আগেও বলেছে, এখনো বলছে বিএনপি 31 দফার মধ্যে সংবিধান সংশোধন আছে, বিএনপি সেটা করবে। সেটা গেল কোথায়? বিএনপি তো সংবিধান সংশোধন করবে বলছে তো। হ্যাঁ, করবে। ওয়েট করেন, আপনি এত অস্থির হয়ে আছেন কেন? 2 মাস গেল তো। আসলে বিষয়টা যেটা হলো, এই অধ্যাদেশের যেগুলি মৌলিক, আমরা যেটা বারবার প্রশ্ন উঠিয়েছিলাম যে মৌলিক যে বিষয়গুলি সংস্কার দরকার রাষ্ট্রের জন্য, সেইগুলি তো আপনারা বিলগুলি আনেনি না, এবং এগুলি ল্যাপস হয়ে যাবে একটা সময়। আপনি বলেন তো কোনটা মৌলিক সংস্কার বিএনপি আনে নাই? আপনি বলেন কি হবে? কোনটা? তাহলে কি হবে? কোনটা মৌলিক সংস্কার বিএনপি আনে নাই? আপনি বলেন। আপনি বিচার বিভাগের স্বাধীনতা গেল, বিচার বিভাগের স্বাধীনতা আপনি আসেন, আপনি আমার সাথে ডিবেট করেন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, আমার সাথে ডিবেট করেন। শুনেন, আপনি কি চান যে আওয়ামী লীগ যেসব ফ্যাসিস্টরা যেসব বিচারক নিয়োগ দিয়ে গেছে তারা থাকুক সেই বিচারালয়ে, তাদের দ্বারা আমরা সরকার পরিচালিত হোক, আমরা শাসিত হই? আওয়ামী লীগের যারা গুম করেছে তারা বিচার যাবে, আইনে যায়, তারা খালাস পাবে? আপনি কি সেটা চান? এসে আমরা তর্ক বিতর্ক যদি করি, আমি আপনি তর্ক বিতর্ক করি, এটা লাভ নেই।
আমরা উত্তেজনা করে বাইরে না, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যে কত বিচারপতি রয়ে গেছে, নিয়োগ দিয়ে গেছে, তাদের কি হবে? তাদের কি হবে? আপনি কি চান তারা থাকুক? আমাদের এই যে এনসিপির আছে বিরোধী দলের, তারা কি কেউ চান যে আওয়ামী লীগ যেসব বিচারপতি নিয়োগ দিয়ে গেছে সেই সুপ্রিম কোর্টে তারা থাকুক? আমাকে একটু বলতে দেন। জি, জি, জি। আওয়ামী লীগ কিন্তু এই কাজ বলেন, করতে বলতে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতে। বলেন, আমি বলি বলেন। পরে আপনি বলেন, কোনো সমস্যা নেই, বলেন। তাই না? কারণ আমি আপনার কথার মধ্যে ঢুকি নাই, আপনি আমার কথা না ঢুকলে ভালো হয় না। কিন্তু আমরা ইদানিং দেখছি যে আমরা আরেকজনের কথা মধ্যে ঢুকে পড়ি, তাকে না, না, বলতে দিতে ঢুকে চাই। পড়ি বলতে আপনি যে আমরা- অপব্যাখ্যা আমরা- করছেন, আমরা একটু- নেগেটিভ তৈরি করছেন, আমরা সেটা একটু শুনি, সেই জায়গায় হলো আমার কোশ্চেন। জি, এই হ্যাঁ। মানে জানেন তো আপনি জি, নিশ্চয়ই। সর্দার ফরিদের যখন বক্তব্য আমরা শুনি। কাউকে যুক্তি যখন থাকে না, তখন আমরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করি। না, 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 শুনি যুক্তি না, আপনি যখন অপব্যাখ্যা না, করছেন, না, অপব্যাখ্যা না, করছেন, আমরা- সেটা আমরা- থাকবে। সর্দার ফরিদ, আপনার আপনার ভিন্ন কাছ থেকে মতামত আপনারা কথা বলতে শুনি। দিবেন না? অবশ্যই তাহলে কেমন? মতামত থাকবে, জি, কিন্তু জি, আপনি যখন জি। বিএনপির আপনি কিন্তু- অপব্যাখ্যা করবেন আপনি তখন কথার সমস্যা। মধ্যে ঢুকে পড়লেন কেন? এটা আমাকে বলেন তো। আমরা অবশ্যই আমি আপনার বক্তব্য শোনার দুপক্ষেরই মতো কথা শুনতে তাই না? চাই, আমি- ধৈর্য আমি আছে। আপনাকে বক্তব্য দেই, আপনি যদি আমার বক্তব্য খণ্ডন করেন, সাধারণ জনগণ ভাববে কি দুটো বক্তব্যের মধ্যে যেটা গ্রহণ সেটা করবে, তাই না? সর্দার ফরিদ, আপনার এই কথা নিয়ে আমরা বলেন, শুনতে চাই, আমাকে আমরা আপনার বলেন, কথা বলেন, আমরা আপনার কথা শুনতে চাই। মতামত শুনতে চাই না, বলতে দিতে চাই। জি, 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 আমি কি বলবো মুন্নি? জি, 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 বলবেন, বলবেন। হ্যাঁ, এখন বিষয়টা যেটা সেটা হলো যে আসলে সরকারের গণভোটের ভিত্তিতে জারি হওয়া যে আদেশ, এগুলো বাস্তবায়ন করবে কি করবে না, এটা আসলে সরকার জনগণের কাছে একটা অস্পষ্ট অবস্থায় নিয়ে গেছে। কারণ আমি একটা প্রশ্ন উঠিয়েছিলাম যে যদি এই জুলাই অধ্যাদেশ বাস্তবায়ন করলে এই দেশের সংকটটা কোন জায়গায় হতো, কোন জায়গায় সংকট হতো, এই কথা কিন্তু এর জবাবে কিন্তু সরকার দলে কেউ বলে না যে না সংকট হতো। তারা বলে এটা করবে করবে না। জুলাই সনদ। আরেকটা বিষয় যেটা সেটা হলো কি, আমরা সরকারের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা তো বুঝি যে তারা এগুলো করতে চাচ্ছে না, এগুলো যুক্তি দিয়ে লাভ নেই, বুঝিয়ে লাভ নেই। এখন পাম্পের তেল রয়েছে, আবার লাইনও রয়েছে, তখন তেল আছে কি নাই সংকট এটা মানুষ তো বুঝে। আমরা এখন একটা কিন্তু স্বচ্ছ লাইন সংকট নাই। হইলো কি মনে, আমরা সাধারণ মানুষকে সবসময় মনে করি এরা বোধহয় কম বুঝে, আসলে এত কম বুঝে না। যদি কম বুঝতো, দীর্ঘ সময় হওয়ার পরে কিন্তু 5ই আগস্টের বিপ্লবটা ঘটেছে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে প্রশ্নটা উঠেছে, জনগণ কেন প্রশ্ন করছে, আজকে আমরা এই আলোচনাটা কেন করতে চাচ্ছি যে এই গণভোট মানতে চাচ্ছে না সরকার, জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না, এই আলোচনাটা কেন আসবে? এটা তো আসাই উচিত ছিল না, তাই না? কারণ জুলাই সনদে এমন কোনো কথাবার্তা নেই যেটা দেশ ও জাতির জন্য খুব ক্ষতিকর, তাহলে নাহলে কথাবার্তা উঠতে পারতো, তাই না? কিন্তু উনারা কোনোটাই বলতে পারছেন না যে এই জুলাই সনদের এটা খুব ক্ষতিকর। আমি প্রশ্ন করেছিলাম যে বিএনপির যে 31 দফা সংস্কারের প্রশ্ন আছে, সেখানে পরিষ্কার সংবিধান সংস্কার কমিটির কথা বলা হয়েছে। তারা বলেছিল সংবিধান আমরা সংস্কার করব এবং এর জন্য সংবিধান সংস্কার কমিটি করব, এবং জুলাই সনদে তাই ছিল। বারবারই হচ্ছে পরিষ্কার হচ্ছে না বলে বিরোধী দল মনে করছে যে আপনারা সংবিধান সংস্কার আসলে করবেন না, আপনারা নানাভাবে পেছাচ্ছেন, নানাভাবে সময় নিচ্ছেন। আসলে সরকারের অবস্থানটা কি? দেখেন, বিরোধী দল কি মনে করছে এটা তো বিরোধী দলের ব্যাপার, কিন্তু জনগণ কিন্তু বা সরকারের অবস্থান স্পষ্ট। সরকার সংবিধান সংশোধন বা সংস্কারের জন্যে সরকারি দল সংসদে কিন্তু বলেছে, সংসদে যে সরকারি দল এবং বিরোধী দল থেকে সদস্য নিয়ে আমরা সংবিধান সংশোধনের জন্য বা সংস্কারের জন্য আমরা একটা কমিটি করি। সেই কমিটি কি কি জায়গায় সংশোধন করা যায় বা সংস্কার করা যায় সেগুলো নিয়ে আলোচনা। বিএনপি তো সংস্কারের পক্ষে। দেখেন, বিএনপি তো সর্বপ্রথম সংস্কারের প্রণেতা। বেগম খালেদা ভিশন 2030 দিয়েছিল। এরপরে 2023 সালে জুন মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এখন যিনি প্রধানমন্ত্রী, সেই ফেসিসদের চোখে চোখ রেখে 31 দফা রাষ্ট্র সংস্কারের 31 দফা দিয়েছিলেন। তখন তো এই যে মানে আমি যদি আপনারা আমি ঠিক বলতে চাই না, অনেকেই তখন সংস্কারের কথা বা চিন্তাই করে নাই, তখন ওনারা কেউ কথা বলেন নাই। তো এখন তো বড় বড় কথা বলছেন, তখন ওনারা তো কথাই বলেন নাই। আওয়ামী লীগের চোখে অনেকে আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী, অনেকে আওয়ামী লীগের সময় গা বাঁচিয়ে চলেছেন। আমরা ভাই, আমাদের পরিবার পরিজন, আমাদের অনেক গুম হয়েছে, খুন হয়েছে, আমরা ঘরে ঘুমাইতে পারি না, আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমরা এই দেশটাকে সামনে এগিয়ে নিতে চাই, সবাইকে নিয়ে, সবাইকে ঐক্যবদ্ধ করে। আমরা সরকারি দল, বিরোধী দল সবাই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত, আমরা সবাই মিলে একটি যা দেশের জন্য ভালো জন আকাঙ্ক্ষা পূরণে আমরা সবাই মিলে আপনারা কাজ সেই করতে জায়গায় চাই। থাকবেন। ডক্টর আতিক মুজাহিদ, অনেকক্ষণ আপনার কাছে আসা হয়নি, আপনি কতটা আশ্বস্ত আসলে হতে পারছেন? বা আমি ভেরি ইন্টারেস্টিং, আশ্বস্তের কথাটা বিষয় আমরা রিয়ালিটি নিয়ে আলোচনা করি। রিয়ালিটি হচ্ছে যে
ভাইয়েরা ওনাদের 31 দফায় প্রথম বলেছে আমরা সংবিধান সংস্কার কমিশন গঠন করে এই সংবিধানের ফেসিস যত কাঠামো আছে সেগুলোকে আমরা পরিবর্তন করব, পুনর্গঠন করব গণতন্ত্র স্টাবলিশ করার জন্য। আপনি এক একটা কনটেশনে এক একটা জড়িত, যেমন ডেমোক্রেসি বলবেন, ডেমোক্রেসির মধ্যে ফ্রিডম অফ স্পিচ, রুল অফ ল এর সাথে হিউম্যান রাইটস একটার সাথে ইন্টার কানেক্টেড। তো সেটা কেমনি এস্টাবলিশ করবেন? কিছু প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে যদি ফেয়ার নিয়োগ হয় তাহলে আপনি ফাংশন করবে, না হলে দলীয় নিয়োগ হলে। তাহলে ওনারা যেটা বলেছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব অক্ষরে অক্ষরে, যেটা নোট অফ ডিসেন্ট আছে সেটা বাদ দিয়ে, এবং নিচে একটা কথা যেটা ভাই বললো, যেটার কথাই বললাম যে এটা ইন করা হয়েছে, এটা ছিল না কারো কাছে ড্রাফটে দেওয়া, যে কোনো দল যদি মেজরিটি পায় তাহলে তারা স্টাবলিশ যা ইচ্ছা করতে পারবে জুলাই সনদ নিয়ে। তাহলে নোট অফ ডিসেন্ট মেজর ইস্যুগুলো যেগুলো সংস্কার বা সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করে দেয়, সেগুলোতে আপনারা ইভেন নোট অফ ডিসেন্ট দেন না এরকম জিনিসও আপনি করেন না। যেমন আপনাদের বিচারালয়ে যে আমাদের একটা ছিল কি বলে আমাদের সচিবালয়, বিচার সচিবালয় যেটা ছিল, এইটা হওয়ার পরে আমাদের বর্তমান আইনমন্ত্রী তৎকালীন অ্যাটর্নি জেনারেল বলেছেন এটা একটা ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বিশাল একটা বাংলাদেশের ইতিহাসে কাজ হয়ে গেল। ওনারা উদ্বোধন করে ছবি দিয়েছেন, সেটাকে কোন নোট অফ ডিসেন্ট এই জায়গাটা বিএনপি দেয়ও নাই, জুলাই সনদের 84 ধারার মধ্যে নাই এটা, তারপরও বাতিল হয়েছে। তাহলে কি হয়েছে? কথাটা কি আমরা অধিকতর আরো সুন্দর ভালো ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ জুলাই সনদ অক্ষরে 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 মানে হচ্ছে ওই সবগুলো বাদ দিয়ে যেগুলো চেঞ্জ করলে মেজর ফান্ডামেন্টাল চেঞ্জ হয়। মানে সংবিধান যে কাঠামোগুলো ধরলে রাষ্ট্রের মেইন প্রতিষ্ঠানগুলোকে, যেমন আপনারা মনে করেন যে আগামী দিন আমাদের একটা নতুন আইন হবে সিকিউরিটি এক্সচেঞ্জের, এখানে একটা চেঞ্জ হচ্ছে বয়স বাড়ানোর ক্ষেত্রে। আগে হলে 65 বা 67, এটা হয়তো 70-80 করে ফেলবে। হয়তো এরকম একজন লোক থাকবে আমার পছন্দের লোক, তাকে বসাই দিয়ে গেলে আমার বয়স বাড়াইতে হবে, এইরকম ঠিক মনে করেন বাংলাদেশ ব্যাংকে যাকে ইচ্ছে বসাই দিব। এটা একটা সুন্দর জুলাই সনদ অনুযায়ী হবে ইনশাল্লাহ। মানবাধিকার কমিশনে যেভাবে সাংবিধানিকভাবে আছে 93 মনে করেন যে 93 ধারা রাষ্ট্রপতি সুন্দর করে দেয়া আছে, রাষ্ট্রপতি নিয়োগ দিবেন এই জায়গায় সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর পরামর্শে ইচ্ছা মতো একজন বসাই দিবেন, কোনো সমস্যা নেই। অডিটর জেনারেল পরামর্শ ভিত্তিক, কার পরামর্শ ভিত্তিক? প্রধানমন্ত্রীর পরামর্শ ভিত্তিক, নির্দলীয়, যোগ্য, খুবই যোগ্য, ওই দিকে এক্সপার্ট একজন জুলাই সনদে বিশেষজ্ঞ, তাকে বসাই দেওয়া হবে ইনশাল্লাহ। এইভাবে সব জায়গায় জুলাই অনুযায়ী আমরা চার্টার অনুযায়ী করবো আর কি বাংলাদেশের প্রতিষ্ঠান। ওই জিনিসগুলো অন্য দল, আগে যে দলগুলো ছিল না, তারাও কিন্তু এইভাবেই করেছে যে আমরা যোগ্য লোক আমরা বাংলাদেশ ব্যাংকে বসাইছিল, ওই সময় শেখ হাসিনার সময় মানবাধিকার কমিশনে বসিয়েছিল। যে সাংবিধানিক ইসিসি তো খুব চমৎকার ছিল, জানেন না? নুরুল হুদার মতো ফ্যান্টাস্টিক লোক তো এই বাংলাদেশে খুবই কমই ছিল আর কি, খুবই চমৎকার ইলেকশন করেছিল। আমরা ওই রকম না, আবার বসাবো, সমস্যা কি? জুলাই সনদে তো আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি যে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেভাবে আমাদের কনস্টিটিউশনে 95, 96, 97, 8% বিষয় যেগুলোতে আসে সেগুলো দিয়ে বসাবো। এখন এই জিনিসটা যেহেতু সমস্যা হয়েছে, সেটা চেঞ্জ করার কথা ছিল, বিএনপিও এগ্রিড ছিল। তো এইটাই আমার কাছে মনে হয় যে আমাদের বিগ কোয়েশ্চেন, এগুলো চেঞ্জ করলে একটা ফেয়ার সিস্টেমে আসলে সমস্যাটা কোথায়? এটা হলো কোয়েশ্চেন। সমস্যাটা হচ্ছে আপনাকে কোয়েশ্চেন করা যাবে, আপনার সরকারকে, এক্সিকিউটিভ বডিকে, পাওয়ারকে অ্যাকাউন্টেবল করা যাবে। খেয়াল করেন, অডিটর জেনারেল কোয়েশ্চেন করতে পারবে, আপনার মানবাধিকার লঙ্ঘন করলে মানবাধিকার কমিশনগুলো স্বতন্ত্রভাবে ধরতে পারবে রাষ্ট্রকে। বিচারপতি আপনি কোনো জায়গায় অন্যায় হলে আপনাকে ইচ্ছা মতো রিমান্ড দিবে না, তখন সুপ্রিম কোর্ট তার জাস্টিসটা দিতে পারবে। হ্যাঁ, ওনার কথার সাথে একমত, আওয়ামী লীগ যেগুলো অন্যায়ভাবে যেসব বিচারপতি নিয়োগ করেছে ফেসিস্ট, সেগুলোর ব্যাপারে কিন্তু ভাই আমি একমত হতে পারবো না। ইটস ট্রু, কারণ এই যে প্রসিডিউর ছাড়া যে বিচারপতিগুলো হয়েছিল শপথবদ্ধ রাজনীতিবিদ, এইটা পেয়ে আবার জুলাই সনদ আমরা আবার চাই না যে ওনারা আবার শপথবদ্ধ জাতীয়তাবাদ হয় কিনা, সেটা এরকম আবার চাই না। একটা ফেয়ার ট্রায়াল ইজ ট্রায়াল, কারণ হচ্ছে আমাদের জাস্টিস সিস্টেম না থাকলে রাষ্ট্র সিস্টেমও থাকবে না আর কি। সুতরাং 31 দফায় উনি বলেছেন, তারপরেও মানে না, এরকম জিনিসও পাচ্ছি আমরা। ওনারা জুলাই সনদের নোট অফ ডিসেন্ট দেয় নাই, তারপরে ওনারা বাতিল করেছে, আমরা পাচ্ছি। তাহলে আমাকে বুঝান আমি কোন কথার উপর বিশ্বাস করবো? আমার সেদিন আমাদের হুম্মাম কাদের ভাই বললো, আমি বুকে হাত দিয়ে বলতেছি সরকার ইনশাল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন করবে। এখন আমাদেরকে আশ্বস্ততার উপর থাকতে হবে, কিন্তু জনগণ যে ম্যান্ডেটটা দিল, ডিরেক্ট ম্যান্ডেট, যে গণভোট ডিরেক্ট ম্যান্ডেট হয়, আর রিপ্রেজেন্টেটিভ ম্যান্ডেট হলো যেটা আমরা এই যে প্রপোর্শনাল ওয়েতে ভোট পাই আমরা এমপি হয়েছে, এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ম্যান্ডেট। আর ডিরেক্ট ম্যান্ডেট হচ্ছে যেটা গণভোট সরাসরি এক্সারসাইজ করছে পাওয়ার। এখন পিপলস যদি রাষ্ট্র বলেন, তাহলে গণগণেরটা আগে সবাইকে মানতে হবে, তারপরে এটা আসতে হবে। তা না হলে আপনি জনগণের জিনিসটাকে, উইলটাকে আপনি ডিজন করলেন। হ্যাঁ, আপনি করতেই পারেন, আপনার টুথার আছে, আপনি যা ইচ্ছা করতেই পারেন, কিন্তু আপনার বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তনের একটা মোমেন্টাম আসলো, সেটাকে আপনি নষ্ট করলেন। এটার জন্য দায়ভার, এরপরে যদি কখনো দেখেন যে আমাদের রাষ্ট্র সিস্টেম মানুষকে অপ্রেস করতেছে,
কাউকে কোশ্চেন করা যাচ্ছে না, তাহলে কিন্তু হবে। হ্যাঁ ভাই, আপনি অনেকগুলো কথা বলেছেন। আমি চাই না আমাদের প্রধানমন্ত্রীকে আমি স্যালুট জানাই, কিন্তু প্রধানমন্ত্রী এলপিজি কার্ডের কথা বলেন, এটা একটু ব্যাখ্যা করুন। আসলে আমি খুব হয়ে গেছিলাম হঠাৎ করে এলপিজি, আচ্ছা, আমার সেটা এটা আমি জানার ইচ্ছে যে বলছি। এলপিজি কার্ডটা কিভাবে দিবেন আর আমরা কি। নিশ্চয়ই আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা। আমাদের এই সময়টা একটু কম, সর্দার ফরিদের কাছ থেকে ছোট করে আসলে মন্তব্য নিয়ে শেষ করতে চাই। ডক্টর আতিকের যেই যুক্তিগুলো, আপনার কাছে কি মনে হয় যে তার সাথে আপনার কিছু যুক্ত করার আছে কিনা? একটা প্রশ্ন হলো, আপনি জানেন যে গণভোট নিয়ে কিন্তু একটা আদালতে ঠেলে দিয়েছে সরকার, এবং সেখানে রিট হয়েছে এবং রুলও জারি করেছে, অর্থাৎ বিষয়টি এখন বিচারের দরজায় পৌঁছে গেছে। আর সরকার ইঙ্গিত দিয়েছে যে বিচার বিভাগ মতামত দেবে, কিন্তু গণতন্ত্রের মৌলিক নীতিটা কি? মৌলিক নীতি হলো জনগণ রাজনীতির সিদ্ধান্তের জন্য জায়গা আদালত নয়, এটা রাজনীতি। এই কথাটি অনেক বহু রাষ্ট্রবিজ্ঞানী স্পষ্ট করে এর আগে অনেকবার বলেছেন। যেমন অনেকে বলেছেন যে গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের সম্মতি। এখন প্রশ্ন হলো যে গণভোট হতে যাচ্ছে এবং সেখানে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এই গণভোট, এটাকে এই সরকার জানতো না? নিশ্চয়ই জানতো। তাহলে কেন আবার আদালতে যাওয়া হলো? এটা একটা বড় প্রশ্ন। আমরা বলছিলাম যে মানুষের আদালতে কি সন্দেহ সরকার বাড়ছে। গেছে? এইগুলোর কারণে সন্দেহ অনেক বাড়ছে। লোক এক করছে, এখন প্রশ্ন একজন এটা লোক উঠতেই lead পারে, করছে, উনি সরকার সরকারকে কি জনমতকে পাশ কাটাতে চাচ্ছে আদালতে নিয়ে গিয়ে? একটা বিষয়। আরেকটা জিনিস সবসময় মনে রাখা দরকার যে জুলাই সনদ কিন্তু এটা কোনো রাজনৈতিক দলিল নয়, এটা একটা গণ অভ্যুত্থানের ফল, এবং সেই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু এটা সামনে এসছে। শুরুতে বলতে যে আমরা জুলাই সনদ মানব, তাহলে হতো, কিন্তু সেটা তো হয়নি। এরপরে গণভোট হয়, জনগণ প্রত্যক্ষ অনুমোদন দেয়। এখন এই যে বাস্তবতা, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা হওয়া একটা বড় রাজনৈতিক সংকেত কিন্তু আমাদের দিয়েছে। যে তাহলে কি গণভোটের কোনো মূল্য নেই? এই প্রশ্ন তো উঠছে। আরেকটা বিষয় সেটা হলো কি জানেন, যে এই যে এখন যে নানান প্রশ্ন সরকার উঠাচ্ছে, তারা কি আগে জানতো না যে এই প্রশ্নগুলো উঠতে পারে? তাহলে তখনই আপত্তি জানাতো যে এই প্রশ্নগুলো উঠতে পারে, আমরা এটা মানবো না। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হচ্ছে, এটা তো আমি আগেই বলছিলাম যে বিএনপি 31 দফা সংস্কারের প্রথম দফাতে ছিল। একটা বিষয় কি জানেন, রাজনৈতিক দৃঢ়তা একটা বড় মানে ঘটনা। এই রাজনৈতিক সরকার বিশেষ করে যদি দৃঢ়তা দেখাতে না পারে, তাহলে কি কি সংকট হয় সেটা আমরা অতীতে দেখেছি। আমরা প্রফেসর ইউনূস সরকার একটা সমালোচনা করতাম যে এই সরকারটা দৃঢ় নয়, কারণ সরকার থাকলে দুটো জিনিস করতে হয়, সেটা হয় শাসন করো, নইলে আউট হয়ে যাও, আর বাইরে কিছু নেই। কিন্তু জনমতকে সামনে রেখে, জনমতের বাইরে গিয়ে যদি কিছু করতে যায়, তাহলে তো নিজেই অটোমেটিক আউট হয়ে যায়, অতীতে আমরা দেখেছি। এখন এই যে সরকার এগুলো করছে না, এগুলো কিন্তু দৃঢ়তার লক্ষণ নয়, এটা দ্বিধার লক্ষণ আমরা লক্ষ্য করছি। আমরা এটা নিব সর্দার ফরিদ, কারণ আমাদের এই অংশটি আসলে শেষ করতে হবে। আখতারুজ্জামান বাচ্চু, ছোট করে যদি আপনি আমাদেরকে এটার প্রশ্নের উত্তর দেন, আসলে কি সরকারের এই যে বারবারই প্রশ্ন আসছে, উনি ভুল ন্যারেটিভ তৈরি করছেন, আবার সরকারের জনগণকে বিভ্রান্ত করছেন, অপব্যাখ্যা করছেন। যেরকম উনি যেটা বলছেন জুলাই সনদ নিয়ে কোনো প্রশ্ন নেই, বিএনপির কোনো প্রশ্ন নেই, সরকারের কোনো দ্বিধা নেই, শঙ্কা নেই, আশঙ্কা নেই, জুলাই সনদ অক্ষরে অক্ষরে। আর সংবিধান সংস্কার পরিষদ যেটা উনি বলছেন, সেটার ব্যাপারে বিএনপির আগে থেকেই, নির্বাচনের আগে থেকেই বিএনপির দ্বিমত ছিল, এবং সেটাতে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, এবং বিএনপি সংবিধান সংস্কার পরিষদ করবে না। সংবিধান সংস্কার কমিশন যেটা, বা সংশোধন কমিশন, সেটা সরকার এবং বিরোধী দলের সদস্যদেরকে নিয়ে করার জন্য ইতিমধ্যে সংসদে বিএনপি বক্তব্য দিয়েছেন। এটা হলো একটা জিনিস। আর দ্বিতীয়ত যে উনি যে আরও কিছু আমাকে আতিক মুজাহিদ একটি প্রশ্ন করেছেন, এলপিজি কার্ড। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমাদের নারীদের যেরকম ফ্যামিলি কার্ড দিয়েছেন, ঠিক তেমনি গ্রামীণ নারীদের, গ্রামের যারা মানে দেখা গেছে অনেকে অর্থের এলপিজি সিলিন্ডার কিনতে পারেন না, তাদেরকে এইখানে রেশনিংয়ের মতো কম মূল্যে এখানে কম মূল্যে, ডিসকাউন্ট মূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। হ্যাঁ, তো সেটা আমাদের নারীরা পাবেন, এবং তাদেরকে, পুরুষদের কিছু নাই ভাই। না, হ্যাঁ, পুরুষদের জন্য আছে কৃষক কার্ড আছে। সুতরাং আর হলো যে আরেকটা জিনিস, রাষ্ট্রকে প্রশ্ন করা যাবে না, অবশ্যই করা যাবে। রাষ্ট্রকে যে কোনো প্রশ্ন করা যাবে, প্রশ্ন আর হলো কুপ্রশ্ন, দুইটার মধ্যে পার্থক্য আছে। দেখেন আমি যদি যে কোনো কনস্ট্রাকটিভ সমালোচনা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তো ওয়েলকাম জানাই। যে কোনো গঠনমূলক সমালোচনা, আমাদের কোনো ভুল ত্রুটি সেটা ধরিয়ে দিলে আমরা তো খুশি হব, আমরা উপকৃত হব।
কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আপনি একজন নারী, আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, জাইমা রহমানকে নিয়ে যে রকম ফটোকার্ড বানিয়েছে, এটা আমরা কত এই প্রসঙ্গ নোংরা মানসিকতার পরিচয়। আমরা এই প্রসঙ্গটি আপনার নিয়ে হয়তো খুব বাজে, অন্যদিন আলোচনা করব, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে যেভাবে খুব বাজে। হেনস্থা করার যে প্রক্রিয়াটি হ্যাঁ, দিনকে দিন বাড়ছে, শুধু খুব যে বাড়ছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে আক্রান্ত হচ্ছে বিষয়টা এমন না, এটা Exactly, সাধারণ অনেক exactly. মানুষও আসলে আক্রান্ত হচ্ছে। সেই বিষয় নিয়ে আমরা স্বাধীনতা মানে তো এরকম আমরা নোংরামি না। আরেকদিন নিশ্চয়ই আলোচনা করব। আমাদের আসলে এই মুহূর্তে রাজনৈতিক আলোচনাটা আসলে শেষ করতে হচ্ছে। রাজনৈতিক আলোচনা তো আসলে চলতেই থাকবে, তবে এর পাশাপাশি বৈশ্বিক যে আলোচনা আমাদের না করলেই নয়, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধ, কারণ তার এই যুদ্ধের প্রভাব আমাদের মতো দেশেও এসে আসলে পড়েছে। জ্বালানি সংকটের মতো অবস্থার মধ্যে আমাদের আসলে এক ধরনের চাপে থাকতে হচ্ছে। এর মাঝেই আমরা দেখছিলাম আজকে কিছুক্ষণ আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ওপেক এবং ওপেক প্লাস থেকে সংযুক্ত আরব আমিরাত তারা হচ্ছে এই জোট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচনা করতে চাই বিষয়টি নিয়ে। যুক্ত আছেন মেজবুল আজম সওদাগর, এক অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মেজবা। আপনার দৃষ্টিতে এই যে সংযুক্ত আরব আমিরাত এই ওপেক থেকে বের হয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিল, সেটি সামনে যুদ্ধে অথবা মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো তার সাথে কি ধরনের সম্পর্ক এবং প্রভাব আপনি দেখতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যে গালফ কান্ট্রি গুলো যারা অয়েল এক্সপোর্টিং এর সাথে জড়িত, যারা তাদের একটা সংগঠন বৈশ্বিক, এবং এই সংগঠনটির মাধ্যমে যে অয়েল এক্সপোর্ট সংক্রান্ত, এটার প্রাইসিং সংক্রান্ত যে নীতি পলিসিগুলো সেখান থেকে অনেকটা নির্ধারিত হয়। এবং এখানে এই সংযুক্ত আরব আমিরাত একটা তার সদস্য ছিল, এবং এখনো আছে সদস্য, মানে ফাইনালি এখনো উইথড্র করেনি তারা, তবে তারা এটা ঘোষণা করেছে যে তারা এখানে থাকবেন না। তো এর ইম্প্যাক্টটা হচ্ছে যে এর মধ্য দিয়ে এখন যেটা হবে যে মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশগুলোর প্রভাব কিন্তু ওপেকের উপর রয়েছে, এবং ওপেক যে এনার্জি পলিসি এবং প্রাইসিংটা যে নির্ধারণ করে, এটা ওপেকের মাধ্যমে সারা বিশ্বের এই জিনিসটা নিয়ন্ত্রিত হয়। এখন সংযুক্ত আরব আমিরাত এখান থেকে যদি বের হয়ে যায়, তাহলে যেটা হবে যে সংযুক্ত আরব আমিরাতকে আপনার ইন্ডিভিজুয়ালি, মানে বাইল্যাটারাল নেগোসিয়েশনের মাধ্যমে অয়েল বাণিজ্যটা সংযুক্ত আরব আমিরাতের সাথে অন্যান্য দেশগুলোকে, যারা সেখান থেকে তেল কিনবে, তাদেরকে করতে হবে। আর পাশাপাশি এখন প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে এখন ওপেকের একটা লিডারশিপ ভূমিকায় হয়তো চলে আসবে যে সৌদি আরবিয়া। প্রাথমিকভাবে আমাদের কাছে এটুকুই মনে হচ্ছে। এবং এখানে আপনি জানেন যে ওপেক প্লাস একটা নেগোসিয়েশন নামে একটা ব্যাপার আছে সেখানে, যেখানে রাশিয়াও এর সাথে একটা নেগোসিয়েট করে। তো সবকিছু মিলে একটা ভূ রাজনৈতিক ক্যালকুলেশনের মধ্যে একটা বড় ধরনের একটা পরিবর্তন আসবে এখান থেকে, আপনার দৃষ্টিতে মনে হচ্ছে। ডক্টর আতিক, আপনার কাছে আসতে, এই যে ভূ রাজনৈতিক যে পরিবর্তন, তার আসলে তো প্রভাব কম বেশি শুধু তো জ্বালানি না, কারণ মধ্যপ্রাচ্যে আমাদের দেশের সবচেয়ে বেশি শ্রমিকরা সেখানে হচ্ছে কাজ করে থাকেন, যার জন্য আমরা এই যুদ্ধের সময় দেখেছি যে অনেকের ভিসা বাতিল হয়েছে, অনেকে আবার কাজে যাওয়ার জন্য যেতে পারেননি, আবার অনেকে ফেরত এসছেন। এই জায়গায় সরকারের যেই বর্তমান অবস্থান, বারবারই বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে যে জ্বালানির যেই বা তেলের যেই সোর্সটি, সেটি শুধুই মধ্যপ্রাচ্য না হয়ে আরও অন্যান্য দেশগুলো, রাশিয়া থেকে শুরু করে অন্যান্য দেশগুলো, বা ইরানের জায়গায় না থেকে আরও অন্যান্য দেশ থেকে আসলে নেওয়ার যে বিষয়টি, সেটি ভাবার দরকার। আপনাদের দৃষ্টিতে কি মনে হয় সে জায়গায় আসলে কতটুকু কাজ করছে সরকার? জি, ধন্যবাদ। এখন আরেকটা স্যার যেহেতু এখানে আছেন, গ্লোবাল অর্ডার চেঞ্জিং নামে নতুন একটা টার্মিনোলজি আসতেছে। সেটা হলো যে আগে তো সব আমেরিকা সেন্ট্রিক ওয়ার্ল্ড বেসিক্যালি 90s পর থেকে, তো সেটা কিন্তু চেঞ্জিং একটা হচ্ছে। এটা বুঝতে হবে যে পৃথিবী এখন কোন দিকে যাচ্ছে। একটা নতুন একটা পাওয়ার ইমার্জিং হচ্ছে, ইরান সেটা আমাদের দেখিয়ে দিল যে এই সব পাওয়ারের বাইরে দাঁড়িয়ে কিন্তু সে ফাইট করে এখন রাশিয়া দেখেন, চায়না কিন্তু পিছন থেকে খেলতেছে। সো সেখানে আপনাকে চিন্তা করতে হবে যে আগামী দিন এখন কোন দিকে যাচ্ছে। যেমন দেখেন যে আগামী দিনে যে আমেরিকার একটা পতনও হতে পারে, এরকম অনেকে অবজারভার দিচ্ছে। তার একটা কারণ বলেন, রিসেন্টলি দেখবেন চায়নার যত রিজার্ভ ছিল
সেগুলো কিন্তু আগে ছিল ডলারে, এখন তারা গত 3-4 বছর ধরে সব কিন্তু গোল্ডে নিয়ে আসতেছে। আমরা কিন্তু ভেরি আনফর্চুনেট, আমাদের এটা কিন্তু আমরা আলোচনা করা উচিত, আমাদের রিজার্ভ কিন্তু কোনোভাবে ডলার রাখা উচিত না, ইট শুড বি গোল্ড। এবং যুক্তরাষ্ট্রের কিন্তু সব গোল্ডে, এবং রাশিয়ার কিন্তু গোল্ডে প্রায় দেখবেন 70-77, মানে অনেক হিউজ তারা পার্সেন্টেজ সব কিন্তু গোল্ডে রেখেছে। কারণ হচ্ছে যে কোনো সময় গোল্ড অর্ডার চেঞ্জ হতে পারে। কারণ আপনি দেখেন ইউরোপীয় ইউনিয়ন তারা বলতেছে যে ন্যাটোর বাহিরে গিয়ে, মানে আমেরিকার বাহিরে গিয়ে তারা নিজেদের সিকিউরিটি নিয়ে তারা একটা ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি তারা চিন্তা করতেছে যে নিজেদের ওন সিস্টেম করতে হবে। ইট হ্যাজ এ সিগন্যাল, এটা একটা বার্তা দেয় যে আগামী দিন পৃথিবী কিন্তু আস্তে আস্তে অর্ডার শিফটিং হচ্ছে। অর্ডার যদি শিফটিং হয়, একটা রাষ্ট্র, আমরা যে ন্যাশন স্টেট, তাহলে আমরা আমাদের ইন্টারেস্টটা কীভাবে সার্ভ করব? তাহলে আমাদেরকেও দেখতে হবে যে কোনো জায়গায় কাজ করার ক্ষেত্রে ব্যালান্সিং অ্যাপ্রোচ নিতে হবে। ব্যালান্সিং মানে আমার ইন্টারেস্ট করার জন্য আমি রাশিয়ার কাছে তেল নিব, আমার ইন্টারেস্ট করার জন্য আমি ইরানের কাছে নিতে পারবো, আমার ইন্টারেস্ট করার জন্য আমি সৌদি আরবের কাছে নিব। সো দেয়ার শুড বি দ্য লট অফ চ্যালেঞ্জেস, মানে চ্যানেলস। আমরা যেন ওয়ান ওয়ে না যাই বা কারো আন্ডারে থেকে যেন আমার এই জিনিসটা না করি। তো যেটা আপনি বললেন, ইয়েস এক্স্যাক্টলি, আমরা সৌদি আরবিয়া বলেন বা কাতার থেকে LNG বলেন বা ওমান থেকে যেটা নিয়ে আসতেছি, আমরা কিন্তু ইরান থেকে তেল আনি না। এটা একটা ইনফরমেশন, আমরা কিন্তু রাশিয়া থেকেও আনি না। সো আমাদের আরও বেশি অন্য জায়গা থেকে নিতে হবে যেখান থেকে, এবং তার চেয়ে বড় কথা আমদানি, আমি যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা 95% কিন্তু আমরা ইম্পোর্ট করি। আমাদের নিজের দেশের ওয়েল নিয়ে চিন্তা করতে হবে। কারণটা হচ্ছে 20 বছর ধরে আমাদের গ্যাস অনুসন্ধান হয় নাই, ভোলাতে গ্যাস উপচে পড়তেছে, ইভেন আমার এলাকায় তো গ্যাস থাকতে পারে আমরা জানি না। সো আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য চেষ্টা করাটা নাম্বার 1 প্রায়োরিটি। ইনস্ট্যান্ট টিকে থাকার জন্য আমাদের সোর্সগুলোকে ডাইভার্ট করা উচিত বেসড অন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। এই জায়গায় হচ্ছে আখতারুজ্জামান বাচ্চু, আপনার কাছে প্রশ্ন, সরকারের পরিকল্পনাটা আসলে কি, এই যে নানামুখী যাতে হচ্ছে আমাদের জায়গাটি খোলা থাকে? দেখেন, মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক ইতিহাস, মধ্যপ্রাচ্যের সাথে আমাদের বিভিন্নভাবেই আমাদের অর্থনীতি জড়িয়ে আছে। দেখেন, মধ্যপ্রাচ্যে আমাদের একটা রেমিটেন্সের বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। আমরা মিডল ইস্টের সাথে আমাদের মানে আমরা যে আমাদের জ্বালানি সেটা সরবরাহ, এখন বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের অল্টারনেটিভ সোর্স সেটি সরকার চিন্তা করছে। আরেকটি জিনিস আপনার যেটা আতিক মুজাহিদ বলেছেন, আমি তার সাথে একমত, যে আমাদের গ্যাস অনুসন্ধান বা আমাদের দেশের অভ্যন্তরের বিগত সরকার গ্যাস অনুসন্ধান করে নাই, বা বিভিন্ন কয়লা বা বিভিন্ন কিছু নিয়ে যেগুলি আমাদের দেশের যেগুলি অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন আমরা যদি সোর্সিং করতে পারি, সেই ব্যাপারে আমাদের এই যে বাপেক্সকে শক্তিশালী করতে হবে। ফ্যাসিস্ট সরকার তো সব অঙ্গ প্রতিষ্ঠান শেষ করে দিয়ে গেছে। তারা কিভাবে মানে বিদেশ থেকে আমদানি করে ডলার মানে বিদেশে পাচার করা যায়, বিদেশে টাকা পাচার করা যায়, সেই দিকে কাজ করেছে। কিন্তু বর্তমান সরকার জনগণের সরকার, এবং জনগণের আমরা জনস্বার্থে কাজ করব, এবং অবশ্যই দেশের আমাদের যে সোর্সগুলো আছে সেগুলি অনুসন্ধান এবং দেশের যে সংস্থাগুলি আছে বাপেক্স সহ এগুলিকে শক্তিশালী করার জন্য কাজ করবে। তবে একটা জিনিস আপনাকে বলি, আমাদের মনে হয় যে প্রস্তুত থাকতে হবে। এখানে আন্তর্জাতিক যারা বিশেষজ্ঞ আছেন উনি হয়তো বলতে পারবেন, এই যে যুদ্ধটা আমরা চাই বা না চাই, এই যুদ্ধটা কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মতো একটি দেশের মানে কাঁধে একটি যে বোঝা, এই যুদ্ধের বোঝা পরোক্ষভাবে বাংলাদেশে এবং ওয়ার্ল্ডের অনেক দেশে যারা উন্নত দেশ তারা হয়তো এটা নিতে পারবে। বাংলাদেশের জন্য একটু কঠিনই হয়ে গেছে, বা আমরা চাই বা না চাই। আরেকটি জিনিস, আপনার যুদ্ধ পরবর্তী সময় আপনার বা এখনই আপনার ধরেন আমাদের হয়তো যুদ্ধটা যদি প্রলম্বিত হয়, তাহলে এটা শুধু জ্বালানি মূল্যের উপর না, দ্রব্যমূল্য সবকিছুর উপরেই কিন্তু একটা বিশাল প্রভাব পড়বে আমাদের দেশের সাধারণ মানুষের উপর। যাতে সেই জায়গায় যুদ্ধটি আসলে শেষ হওয়ার অপেক্ষায়, যুদ্ধটা দ্রুত শেষ হোক, এদেশে আমরা যাতে দেশের যে রিফর্ম, আমরা যে দেশের উন্নয়ন আমরা আলোচনা করব। তবে শেষ মন্তব্যটা নিতেই চাই অধ্যাপক মেজবার কাছ থেকে, আপনার দৃষ্টিতে কি মনে হয় যুদ্ধ শেষ হবার আসলে আলোচনা যদিও শুরু হচ্ছে, আবার আলোচনা ব্যর্থ হচ্ছে, নানা রকম ভূ রাজনৈতিক ঘটনা ঘটছে, এর মধ্যে আসলে যুদ্ধ শেষ হবার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? ছোট করে একদম। হ্যাঁ, এই প্রশ্নটি তো আসলে ওইভাবে এক্সাক্ট অ্যান্সার দেওয়া খুব কঠিন। তবে প্রাথমিকভাবে আমরা কতগুলো লক্ষণ দেখে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। এখন থেকে আমি দেখলাম প্রায় 4.5 ঘন্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি তার ট্রুথ সোশ্যালে একটি মেসেজ দিয়েছেন। মেসেজটাতে তিনি ওখানে বলেছেন যে ইরান তাকে একটা বার্তা পাঠিয়েছে, মানে এরকম অনুরোধ করে যে আমরা একবারে শেষ হয়ে গেছি, আমরা কোলাপস করা অবস্থায়, তুমি দ্রুত একটু দয়া করে, মানে ভাষা ছিল এরকম, দয়া করে একটু
অবরোধটা যেন তুলে নেয় আর কি, হরমুজ প্রণালীতে যে আমেরিকান যে অবরোধটা চলছে আর কি, এরকম একটা কথা বলেছে। কিন্তু এই কথাটার সাথে চারদিকে ইরানের যে ডিপ্লোম্যাসি, ইরানের যে প্রচেষ্টা, যেটা আমরা দেখছিলাম, তাদের যে স্ট্রং অবস্থান, ট্রাম্পের এই বক্তব্যের সাথে এটা কিন্তু ফুললি মেলানো যাচ্ছে না। কোনোভাবে মেলানো যায় না, এবং আসলে তার কথা কেউ বিশ্বাসও করে না, কারণ সে এক কথা বলে সেটা একটা- পরবর্তীতে তার অবস্থান অন্যরকম হয়। অর্থাৎ সেই হিসাব করে আমরা ধরে নিতেই পারি যুদ্ধ সহসাই শেষ হচ্ছে না, তবে দীর্ঘায়িত হলে আসলে কি হবে পুরো বিশ্বেরই বিভিন্ন দেশের, সেটিও নিশ্চয়ই উদ্বেগের একটি জায়গা থাকে। আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ, আপনাদেরকে সময় দিয়েছেন, এবং এত রাতে নানা রকম আসলে আলোচনা হলো রাজনৈতিক, তবে সেটি আরও সামনের দিনগুলোতে হবে আশা করি। দর্শক, আপনারা ছিলেন আলোচনায়, তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।